প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। তীব্র গরমের পর এবার ভয়াবহ দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ইউরোপ। ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও গ্রিসের বিস্তীর্ণ বনভূমি আগুনে পুড়ছে। কোথাও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, কোথাও বন্ধ রাখতে হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও পর্যটন এলাকা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কর্তৃপক্ষ একে বারুদের স্তূপের সঙ্গে তুলনা করছে। দাবানলের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সের উপরও। দক্ষিণ ইউরোপের 4 দেশে এখন পর্যন্ত প্রায় 20,000 হেক্টর বন ও প্রাকৃতিক এলাকা আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক হাজার দমকল কর্মী, শত শত যানবাহন ও একাধিক উড়োজাহাজ কাজ করছে। সোমবার 6 জুলাই তবে আবহাওয়াবিদেরা সতর্ক করে বলেছেন, প্রবল বাতাস ও নতুন তাপপ্রবাহের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবচেয়ে নাজুক পরিস্থিতি ফ্রান্সের স্পেন সীমান্ত ঘেঁষা পিরেনিজ অঞ্চলে। সেখানে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় 700 দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, তবে দুর্গম পাহাড়ি এলাকা ও শুষ্ক আবহাওয়ার কারণে অভিযান কঠিন হয়ে পড়েছে। আগুনে ইতিমধ্যে কয়েক হাজার বনভূমি পুড়ে গেছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরে নিউনেজ জানিয়েছেন, সোমবার সকালে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বর্তমানে দেশটির 5টি প্রশাসনিক এলাকায় দাবানল সক্রিয় রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই মরশুমে আগুনে ক্ষতিগ্রস্ত ভূমির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে নিরাপদে সরে যাওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন তারা। মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়া আর আগুনের শিখা ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। কাতালোনিয়ার সংরক্ষিত বনাঞ্চল লেস গাভারেসের বড় অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কাস্তেলন প্রদেশের সিয়েরা দে এসপাদান জাতীয় উদ্যানে দাবানল ছড়িয়ে পড়ায় 500 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পর্তুগালের মধ্যাঞ্চলের ভৌজিলা এলাকায় কয়েকদিন ধরে জ্বলতে থাকা দাবানলে প্রায় 13,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে দেশটির পাশাপাশি স্পেন ও ইতালিও সাহায্য পাঠিয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আগুনের বড় অংশ নিয়ন্ত্রণে এলেও কিছু এলাকায় এখনও ঝুঁকি রয়ে গেছে। গ্রিসেও দাবানলের বিস্তার অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের থেসালোনিকিতে বনের আগুন ছড়িয়ে 2টি কারখানা পুড়ে গেছে। এর একটি ছিল প্লাস্টিক পুনর্ব্যবহার কারখানা। বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী এথেন্সের পশ্চিমেও নতুন একটি বড় দাবানল নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মী ও বিমান মোতায়েন করা হয়েছে। দাবানলের প্রভাব পড়েছে ট্যুর ডি ফ্রান্সের 3য় ধাপেও। নিরাপত্তার স্বার্থে ফিনিশিং লাইনের কাছাকাছি দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেবল প্রতিযোগী ও জরুরি সেবার যানবাহনকে ওই এলাকায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে জলবায়ু বিষয়ক গবেষকেরা বলছেন, সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া দাবানলের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণ ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে এমন চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই ঘন ঘন দেখা দিচ্ছে। এদিকে ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান। সিন্ধু পানি বন্টন চুক্তি অনুযায়ী নিজেদের ন্যায্য অংশ আদায়ে পাকিস্তানের বেসামরিক সরকারের পর এবার দেশটির সামরিক বাহিনী সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে। গত বছর কাশ্মীরের পহেলগ্রামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারত 1960 সালের এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করার পর 2 পারমাণবিক প্রতিবেশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। পাকিস্তানের পিপুলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ভারতের বিরুদ্ধে প্রয়োজনে সব ফ্রন্টে যুদ্ধ করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ইসলামাবাদের ডিফেন্স ফোর্সেস চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ সেনাকর্মীদের 276তম কোর কমান্ডার্স কনফারেন্সে এই বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে যে সরকারি নির্দেশনা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পাকিস্তানের পানির ন্যায্য অধিকার রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকে গত বছরের 24 এপ্রিল গৃহীত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি এর বিশেষ নির্দেশনার আলোকে কৌশলগত প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাকিস্তানের এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যে কোনো চেষ্টাকে সরাসরি যুদ্ধের শামিল হিসাবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। ওই উচ্চ পর্যায়ের ফোরামে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিবেশ ও সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির ওপর সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে আফগান তালেবান নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানোর বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে অপারেশন গজবলীল হকের অধীনে গোয়েন্দা ভিত্তিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। এনএসসি এর বৈঠকে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনি বর্তমানের প্রথাগত ও হাইব্রিড হুমকি মোকাবিলায় বাহিনীর কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পিপলস পার্টির এক জনসভায়
বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহারের চেষ্টার দায়ে অভিযুক্ত করে বলেন যে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে কোনো আপোষ করা হবে না এবং ভারতের সঙ্গে যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধই করব। পাকিস্তানের এই হুঁশিয়ারির জবাবে নতুন দিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সীমান্ত পারের সন্ত্রাসবাদে পাকিস্তানের ক্রমাগত মদত যোগানোর কারণে সিন্ধু জলবন্টন চুক্তিটি স্থগিত রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন যে পাকিস্তানকে অবশ্যই নির্ভরযোগ্য ও স্থায়ীভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের পথ পরিহার করতে হবে। পহেলগাম হামলার পর থেকে ভারতের অবস্থান অত্যন্ত সুনির্দিষ্ট যে বর্তমানের বৈরী বাস্তবতাকে উপেক্ষা করে কোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক চুক্তি এককভাবে চলতে পারে না। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী পূর্বের তিনটি নদী রাভি, সুতলেজ ও বিয়াসের নিয়ন্ত্রণ ভারতের হাতে এবং পশ্চিমের তিনটি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানি পাকিস্তানের ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। এই চুক্তির আওতায় উজান দেশে থাকা ভারত প্রতি বছর বর্ষা মৌসুমে পাকিস্তানকে বন্যার আগাম সতর্কবার্তা জানাত। চুক্তিটি বর্তমানে স্থগিত থাকায় নতুন দিল্লি এখন আর সেই তথ্য শেয়ার করতে বাধ্য নয় এবং ভারত ওই অববাহিকায় সাওয়ালকোট, রাতলে, বুরসার, পাকালদুল, কাওয়ার, কিরথি এবং কিরথাই প্রকল্পের মতো বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। পাকিস্তানের সামগ্রিক কৃষি ব্যবস্থার প্রায় 80 থেকে 90% সরাসরি সিন্ধু নদের ওপর নির্ভরশীল হলেও দেশটির পানি ধারণ ক্ষমতা মাত্র 1 মাসের প্রবাহের সমান। পাকিস্তানের প্রধান দুটি জলাধার তারবেলা এবং মাংলা বর্তমানে প্রায় মৃত স্তরে পৌঁছানোয় ভারতের এই পদক্ষেপ দেশটির জন্য একটি বড় কৌশলগত চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে চরম উদ্বিগ্ন হয়ে পড়া পাকিস্তান গত 1 বছরে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো, জাতিসংঘে চিঠি দেওয়া এবং আন্তর্জাতিক আদালতে আইনি প্রক্রিয়া শুরু করা সহ নানামুখী কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সবশেষ জানিয়ে দেব, আকাশ ও সমুদ্র সহ 3 দিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ। ভূমি, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই পরমাণু হামলার সক্ষমতা দেখালো চীন। সম্প্রতি প্রশান্ত মহাসাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালিয়েছে দেশটি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি তাদের গোপনীয়তা। সমুদ্রের গভীরে দীর্ঘ সময় অবস্থান করে শত্রুর ওপর আকস্মিক হামলা চালানোর সক্ষমতা থাকায় এসব সাবমেরিনকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। আর এ ধরনের সক্ষমতা নিয়ে চীন বরাবরই কঠোর গোপনীয়তা বজায় রেখে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ধারণা, চীনের পারমাণবিক সাবমেরিনগুলো অন্তত 1 দশক ধরে নিয়মিত সমুদ্রে টহল দিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে বেইজিং এখনও আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি। গত 6 জুলাই প্রশান্ত মহাসাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষা চালিয়েছে চীন। বেইজিংয়ের এই পদক্ষেপ অঞ্চল জুড়ে বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নকল যুদ্ধাস্ত্রবহিত ক্ষেপণাস্ত্রটি আন্তর্জাতিক জলসীমার দিকে নিক্ষেপ করা হয় এবং এটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথায় গিয়ে পড়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগেও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। তবে সেসব পরীক্ষা সাধারণত নিজস্ব উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ ছিল এবং প্রকাশ্যে আনা হয়নি। 2024 সালে চীন নিজেদের ভূখণ্ড থেকে ফ্রেঞ্চ পলিনেশিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। 1980 সালের পর সেটিই ছিল দেশটির প্রথম প্রকাশ্যে স্বীকৃত ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশ্লেষকদের মতে এবারের পরীক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মূল্যায়ন অনুযায়ী 2024 সালের পরীক্ষার ধারাবাহিকতায় এটিও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা যাচাইয়ের একটি মহড়া হতে পারে। এর মাধ্যমে পূর্ণ সক্ষমতায় পারমাণবিক অস্ত্র বহন করার প্রস্তুতি মূল্যায়ন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে চীন দ্রুত পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। তাদের মতে তাইওয়ান ইস্যু যে কোনো সময় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। 2024 সালে দেশটির সক্রিয় যুদ্ধাস্ত্রের সংখ্যা প্রায় 600 হলেও 2030 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, সর্বশেষ পরীক্ষায় সম্ভবত JL-2 অথবা JL-3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। JL-2 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 7200 কিলোমিটার। এটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে হলে প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এলাকা থেকে উৎক্ষেপণ প্রয়োজন হবে। অন্যদিকে প্রায় 10,000 কিলোমিটার পাল্লার JL-3 ক্ষেপণাস্ত্র চীনের উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। গত বছর বেইজিংয়ে আয়োজিত এক মারক কুচাকামে এই 2 ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছিল। চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ওয়াং কিয়াং সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দেওয়া এক মন্তব্যে বলেছেন, চলতি বছর কিংবা আগামী বছরের শেষ নাগাদ চীন আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালাতে পারে। সেটি সফল হলে ভূমি, আকাশ ও সমুদ্র এই 3টি মাধ্যম থেকেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা অর্জন করবে বেইজিং। সামরিক পরিভাষায় একে পারমাণবিক ত্রিমুখী সক্ষমতা বলা হয়। চীন পরীক্ষার আগে অঞ্চলের কয়েকটি দেশকে আগাম অভিহিত করলেও অনেক দেশ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আঙ্কারায় উত্তর আটলান্টিক জোটের শীর্ষ সম্মেলনের আগে এবং অস্ট্রেলিয়া ও ফিজির মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রভাব মোকাবেলায় অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে। চীনের এই পদক্ষেপের সমালোচনা করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং একে অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে মিসাইল পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হোক তা তারা কোনোভাবেই চান না। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের পাশাপাশি ভারত ও উত্তর কোরিয়াও এ ধরনের সাবমেরিন পরিচালনা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। বিশ্লেষকদের মতে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের এই শক্তি প্রদর্শন একদিকে এশিয়ায় তাদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়েও আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ ও সংশয় তৈরি করছে।